নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। রাজনীতি হলো পদ্ম পাতায় জল, টলমল করছে সর্বক্ষণ। আর তা যদি ভারতবর্ষের রাজনীতি হয় তাহলে তো কথাই নেই। ক্ষণে ক্ষণে তার রূপ রং বদলাতে থাকে, জোটের চেহারা বদলাতে থাকে, জোটের মধ্যে ইকুয়েশন বদলাতে থাকে, আর তার থেকেও বেশি গতিতে বদলাতে থাকে মানুষের মন। আপনি একভাবে ভাবা শুরু করলেন, মানুষ অন্যভাবে ভাবা শুরু করেছে তার আগেই। কাজেই আপনার হিসেব গেল ভেঁসিয়া পানি মে, সব গোলমাল হয়ে যায়। 2019-এ এ রাজ্যের লোকসভার হিসেব অনেকের গুলিয়েছিল। সবাই মনে করেছিল সিপিএম বামেদের ভোট কমে সম্ভবত 20 থেকে 21% হবে। সেক্ষেত্রে ক্লাসিক ট্রায়াঙ্গুলার ফাইটে তৃণমূল 42-এ 42টাই পেতে পারে। ঠিক আছে, দুটো আসন বাদ দিলেও তো কম করে 40টা তো পাবেই। বামেদের ভোট কমে 7% ঠেকেছিল। বিজেপি হঠাৎই 40% ভোট পেয়ে 18টা আসন পেয়ে ঘাড়ের কাছে ফোঁস করছিল। কাজেই 2021-এ বিজেপির মন্ত্রিসভাতে রুদ্রনীল ঘোষ সংস্কৃতি দফতরে গিয়ে কি করবেন তা নিয়ে আলোচনা হচ্ছিল। ওদিকে পাবলিক 100 তো দূরস্থান, 77-এ আটকে গেল বিজেপি, আর বাম কংগ্রেস 0। রাজনৈতিক পালা বদলের দিক থেকে অত্যন্ত কনজারভেটিভ এই বাংলার যদি এই হাল হয় তাহলে বাকিদের অবস্থা কেমন ভাবুন। গত লোকসভার ফলাফল আসার পরে মনেই হয়েছিল মহারাষ্ট্রে এখন সময়ের অপেক্ষা। মহারাষ্ট্র বিকাশ আগাড়ি 188 তো নিশ্চয়ই, আর ওই প্রকাশ আম্বেদকরের বহুজন বঞ্চিত আগাড়ি যদি জোটে এসে যায় তাহলে তো 200 পার। কিন্তু দুদিন আগেই বলেছি বিষয়টা অত সরল নয়। 288টা আসনের মধ্যে 199টা আসনে আলাদা প্রার্থী দিয়েছে ওই প্রকাশ আম্বেদকরের দল। তারা ভোট কাটবে এমভিএর। অন্যদিকে রাজ ঠাকরের নবনির্মাণ সেনা লড়ছে 135টা আসনে, তারা 2 শিবসেনার ভোট কাটবে। ভিএসপি লড়ছে 239টা আসনে, কাটবে কংগ্রেসের ভোট। সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি। কিন্তু এখনো পর্যন্ত মহারাষ্ট্র বিকাশ আগাড়ি খানিকটা এগিয়ে। মূলত বিদর্ভ আর মারাঠওয়াড়া থেকে তাদের এগিয়ে থাকাটাই জয় পরাজয় নির্ধারণ করবে। এর সঙ্গে আসছে পশ্চিম মহারাষ্ট্রে শরদ পাওয়ারের লাস্ট স্পেল পারফরমেন্স। শিন্দে শিবসেনা তাদের লড়কি বহিন প্রকল্প নিয়ে দারুণ আশাবাদী। বিজেপি ভাবছে এক চূড়ান্ত কমিউনাল প্রচারের ফলে হিন্দু ভোট এককাট্টা হয়ে তাদের দিকে পড়বে। তবে এটা বলাই যায় আসনের হিসেবে মহারাষ্ট্র বিকাশ আগাড়ি খানিক এগিয়ে থাকলো ফল ঘোষণার পরে যে খেলা হবে সেই খেলাতেই ঠিক হবে আগামী মহারাষ্ট্রের সরকার, নির্বাচনে নয়। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ওদিকে মহারাষ্ট্র ওই একই বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান নিয়ে চলছে বিজেপি। তার মানে ওই লোকসভা নির্বাচনে খানিকটা পিছিয়ে পড়ে বিজেপি বুঝেছে আরো বেশি করেই আঁকড়ে ধরতে হবে সাম্প্রদায়িক এজেন্ডাকে। এ রাজ্যের ফলাফলে আসার পরে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, চাই না আমাদের মুসলমান 30% ভোট, আমরা 70% ভোট নিয়েই খুশি। এটা কেবল বাংলার কথা ছিল না, এটা সারা দেশের প্রি প্ল্যান্ড কমিউনাল ক্যাম্পেইনের অঙ্গ ছিল, যা আজ পরিষ্কার। এবার কোনো হিসেবে শিন্দে অজিত বিজেপি জোট যদি 288-তে 130 থেকে 135 আসন পেয়েও যায় তাহলেও তারা সরকার বানানোর চেষ্টা করবে। ঝাড়খণ্ডে তারা সেই চেষ্টা বহুবার করেছে, আবারও করবে। কিন্তু যদি দুরাজ্যেই তারা সরকার না করতে পারে তাহলে আবার বিজেপি থমকাবে, আবার বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু এটাও ঠিক, সেক্ষেত্রে আরো বেশি করে ওই কমিউনাল এজেন্ডাকে সামনে রেখেই আরো খোলাখুলি সাম্প্রদায়িক প্রচার নিয়েই বিজেপি মাঠে নামবে। আরো উগ্র হিন্দুত্বের মুখ যোগীজিকেই হয়তো এগিয়ে দেওয়া হবে। এক সন্ন্যাসীর হাতেই হিন্দু রাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে যদি দুটো রাজ্যেই ভেঙে কিনে জোগাড় করে বিজেপি সরকার আসে তাহলে এক ধরনের স্থিতাবস্থার মধ্যে দিয়ে যাবে বিজেপি দল আর সরকার। কিন্তু কংগ্রেস আর তার রাজনৈতিক জোটের রাজনীতি নিয়ে বড় প্রশ্ন উঠবে। কংগ্রেস যতক্ষণ না বিজেপির মুখোমুখি দাঁড়িয়ে তার স্ট্রাইক রেট বাড়াতে পারছে ততদিন কংগ্রেসের জোট সঙ্গী হবে আর ভাঙবে। কংগ্রেসকে ম্যারাথন রানার হতে হবে। আপাতত কংগ্রেসকে দেখে মনে হয় একটা 100 মিটার দৌড়ের পরে বসে জিরোচ্ছে, ছোট ছোট শানদার পারফরমেন্স, কিন্তু ধারাবাহিকতা নেই। আজ 19শে নভেম্বর, ইন্দিরা গান্ধীর জন্মদিন। ঘুরে দাঁড়ানোর শিক্ষা কংগ্রেসকে
ওই ইন্দিরা গান্ধীর কাছ থেকেই নিতে হবে। 1977 হেরে ভূত কংগ্রেস, কেবল হার নয়, দলের নেতারা দেবরাজ আর্স, প্রিয়রঞ্জনের মতো নেতারা কংগ্রেস ছেড়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেস ছেড়েছেন, জরুরি অবস্থার জন্য সবাই দুষছেন ইন্দিরাকে। সেই সময় জুলাই মাসে খবর এলো বিহার শরীফ থেকে, বিহারের অখ্যাত গ্রাম বেলচিতে হরিজনদের কচু কাটা করা হয়েছে। সেই অঝোর বৃষ্টির মধ্যে ইন্দিরা বললেন বেলচি যাব, গাড়ি যাচ্ছে না, অন্য গাড়ি এলো, সেটাও যাচ্ছে না, হাতি নিয়ে আসা হলো, হাতির পিঠে চেপে ইন্দিরা সেই বেলচি গ্রামে। ওটাই ছিল সেই বেলচি মোমেন্ট। খবরের কাগজে সেই ছবি, সেই একগুঁয়ে ইন্দিরার ছবি, সেই ম্যারাথন দৌড়। আবার কংগ্রেস ফিরেছিল। আজ আবার সেই বেলচি মোমেন্ট চাই। রাহুল প্রিয়াঙ্কা ছাড়া সেই মোমেন্ট আর কেউ এনে দিতে পারবে না। আর ওই বেলচি মোমেন্ট ছাড়া কংগ্রেসের ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কংগ্রেস নিজের স্ট্রাইক রেট না বাড়াতে পারলে আজ জোট হবে, কাল ভেঙে যাবে। হেমন্ত সোরেন যদি এবারে ক্ষমতায় না আসেন, জোট থাকবে। হেমন্ত সোরেন কোন দিকে যাবেন তারও কি কোনো নিশ্চয়তা আছে? কাজেই দুই রাজ্যের নির্বাচনে যদি কংগ্রেস খানিক ভদ্র সভ্য রেজাল্ট পায়, তাহলেও ম্যারাথনের জন্য প্রস্তুতি দরকার। একমাত্র তাহলেই কংগ্রেসের নেতৃত্বে এক বড় জোট গড়ে ওঠা সম্ভব। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। ঝাড়খণ্ডেও কাঁটে কি টক্কর। এখানে জেএমএম আর কংগ্রেসের জোট তো হয়েছে। জেএমএম 43টা আসনে, কংগ্রেস 30টা আসনে, আরজেডি 7টা আসনে, আর লিবারেশন 4টে আসনে লড়ছে। সিপিআইএমএল লিবারেশন জোটে থাকলেও সিপিআই বা সিপিএম কে কোনো আসন ছাড়েনি জোট, কাজেই তারা আলাদা লড়ছে। ওদিকে বিজেপি কিন্তু অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টিকে নিয়ে জোট বেঁধেছে। বিজেপি নিজেই 68টা আসনে লড়ছে, ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন 10টা, আর জেডিইউ 2টো, আর এলজেপি 1টা আসনে লড়ছে। 81টা আসনের বিধানসভাতে 41 হলো ম্যাজিক ফিগার। এমনিতে জেএমএম জোট জিতবেই এমন অবস্থা কিন্তু ছিল না। কিন্তু হেমন্ত সোরেনকে গ্রেফতারের পরে আর তার জামিন পেয়ে বাইরে আসার পরে একটা হাওয়া উঠেছে, যে হাওয়াতে ভর করে জেএমএম, কংগ্রেস, আরজেডি লিবারেশন জোট আবার ক্ষমতায় আসতে চলেছে। এখানে হেমন্ত সোরেন বা এই মহাগঠবন্ধনের প্রচারের মূল জায়গাটাই হলো আদিবাসী রাজ, ভূমিপুত্রের রাজ। অন্যদিকে বিজেপির প্রচার হলো ঘুসপেটিয়া, আদিবাসীদের জায়গা নাকি দখল হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডের আসনগুলোর প্রায় 70% একেবারে আদিবাসী গরিষ্ঠাংশ আসন। সেগুলোতে অনায়াসেই হেমন্ত সোরেন জিতে যাবেন, জিতবে কংগ্রেসও। কিন্তু মিক্সড এলাকা, ধনবাদ, বোকারো, জামশেদপুর, মানে বাংলা লাগোয়া ঝাড়খণ্ড এলাকাতে বিজেপি অনেকটা এগিয়ে আছে। আর এবারের ভোটে ওই চম্পাই সোরেন, যাকে মুখ্যমন্ত্রী কুর্সি ছেড়ে হেমন্ত সোরেন জেলে গিয়েছিলেন, তিনি কোন খেলা দেখান তা অবশ্যই দেখান। যদিও ঝাড়খণ্ডের মাটিতে গুরুজি বেঁচে থাকতে অন্য কেউ ভোট ভাগ করে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কিন্তু চম্পাই সোরেন কি আদিবাসীদের সহানুভূতি পাবেন? যদি পান তাহলে জেএমএম এর কপালে দুঃখ আছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ছবি উঠে আসছে না। কিন্তু গতবারে জেএমএম আর কংগ্রেস মিলে যে সংখ্যা পেয়েছিল তা নিশ্চিতভাবেই আসছে না, সেই সংখ্যা কমবে। তথ্য বলছে গত 24 বছরে ঝাড়খণ্ডে 13 জন মুখ্যমন্ত্রী হয়েছেন। কেন? কারণ ওই আদিবাসীদের ভোট বিভাজন। বিজেপি আদিবাসী মুখ নিয়ে মাঠে নেমেছে, আবার রঘুবর দাসের মতো আদিবাসী নয় এমন মুখ নিয়েও নির্বাচনে নেমেছে। কিন্তু আপাতত তাদের ভরসা আদিবাসী মুখে। তারা এই প্রথমবার আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, বাইরে থেকে অনাদিবাসীরা এসে জমি দখল নিচ্ছে, বাংলাদেশ থেকেও লোকজন আসছে ইত্যাদি প্রচার তুঙ্গে তুলেছে, যার প্রভাব কিন্তু জমিতে দেখা যাচ্ছে। ধরুন পাকুড়ার কাছে গাইবাথান, সেখানে আনসারি আর হেমব্রম পরিবারের মধ্যে জমির লড়াই, বিবাদ বহুদিনের। তাই নিয়ে নতুন করে কিছুদিন আগে ঝামেলা শুরু হয়। বিজেপি নেতা বাবুলাল মারান্ডি সেটাকে বাংলাদেশের ঘুসপেঠিয়ে আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে বলে প্রচার শুরু করেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে ওই প্রচার তুঙ্গে তোলেন। অথচ দুটো পরিবারের বসবাসের কাগজ 1932 সাল থেকে, আর এই বিবাদ প্রায় 50 বছরের পুরনো। কিন্তু গাইবাথানের এই ঘটনা গোটা ঝাড়খণ্ডে বাংলাদেশি উদ্বাস্তু আর আদিবাসীদের লড়াই বলে চালানো হয়েছে। আদিবাসী মানুষ খানিক বিশ্বাসও করছেন, কে আর গাইবাথানে গিয়ে সত্যিটা জানবে। কাজে খানিক এগিয়ে থাকলেও মহাগঠবন্ধন জিতে যাবেই এমন কথা বলা যাবে না। তা বলার জন্যই 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তার মানে
দুটো রাজ্যের নির্বাচনের ফলাফল কিন্তু এখনো অনেকটাই ধোঁয়াশায়। এর মধ্যে মহারাষ্ট্রে লোকসভার পরে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ির জয় নিয়ে কোনো সন্দেহই ছিল না। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন জেল থেকে বের হওয়ার পরে রাজ্য জুড়ে যে সহানুভূতির ঢেউ উঠেছিল তা ছিল দেখার মতো। কিন্তু কোথাও বিজেপি সেই হাওয়াকে ঘোরানোর চেষ্টা চালিয়ে গেছে, আর কিছুটা হলো সফল তো বটেই। আর দু জায়গাতেই প্রবল কমিউনাল প্রচার। বাংলাদেশ থেকে নাকি দলে দলে উদ্বাস্তু গিয়ে ডেরা বাঁধছে ঝাড়খণ্ডে, জমিতে তার বিরাট কোনো প্রমাণ নেই। কিন্তু এই প্রচার মুসলমান বিরোধী এক হাওয়া তুলেছে, এবং এই প্রথমবার ঝাড়খণ্ডে এই পরিমাণ কমিউনাল প্রচার হলো। এর আগে ঝাড়খণ্ডে কয়েকটা এলাকা, ধানবাদ, ঝরিয়া, বোকারো বা জামশেদপুর ছাড়া সাম্প্রদায়িক ঝামেলার কোনো খবর কিন্তু ছিল না। আজ সেটা সামনে আসছে। ফিরছে আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন।